নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমরা যখনই কিছু জমাতে যাই তখন দেখি যে খরচ সবসময় আয়ের সমান হয়ে যায়, ফলে টাকা তেমন জমে না। ফলে এটা একটা চ্যালেঞ্জ প্রায় প্রত্যেকের জীবনে। আজকে আমি আলোচনা করব যে কিভাবে টাকা কিছুটা জমিয়ে মাসে মাসে ইনভেস্টমেন্ট করে বড় কর্পাস অবশ্যই তৈরি করা যেতে পারে। মিউচুয়াল ফান্ড রয়েছে এবং যারা গ্যারান্টিড ইনকাম হয়তো তারা প্রথমে ব্যাংক বা পোস্ট অফিসে টাকা জমাতে চান, সেটাও পারবেন। আজকে এই আলোচনাটা আমি করব যে যতটা আয় করেন সবাই, আমিও ঠিক খরচ তার কাছেই চলে আসে, কিভাবে এটাকে প্রতিহত করব এবং ভবিষ্যতে আস্তে আস্তে জমিয়ে বড় কর্পাস তৈরি করব। আমার ভিডিওটি আশা করি সবাই পুরোটা দেখবেন, কারণ এর মধ্যে আমি কিছু কৌশলগত আলোচনা করব। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউথ স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন যে কিভাবে প্রতি মাসে অবশ্যই জমানো যাবে এবং বিভিন্ন ইনভেস্টমেন্টের যে চ্যানেলগুলো আছে, মিউচুয়াল ফান্ডস ধরুন বা ব্যাংক পোস্ট অফিস ধরুন বা আরও কিছু রয়েছে, সেখানে অবশ্যই জমানো যাবে এবং বড় কর্পাস তৈরি করা যাবে। আমাদের কাছে মাসের বিভিন্ন সময়ে যখন টাকা আসে কিংবা যারা চাকরি করেন স্যালারি আসে, প্রথমেই কিন্তু আমাদের সঞ্চয় করতে হবে। দ্যাট মিন্স হয়তো 10,000 টাকা প্রতি মাসে এলো, প্রথমেই কিন্তু তার থেকে 20% আমাদের সঞ্চয়ের মধ্যে রাখতে হবে, যে এর থেকে আমরা টাকা তুলব না, এইটা সংকল্প নিতে হবে। হতে পারে হয়তো ইমার্জেন্সি কিছু খরচা চলে এলো, ওই 20%-এর মধ্যে আমাদের হাত পড়ে গেল, কিন্তু কতগুলো সঞ্চয় নির্দিষ্ট করতেই হবে। যেমন এক্ষেত্রে হয়তো মিউচুয়াল ফান্ডের এসআইপি হতে পারে বা ইএমআই হতে পারে কোনো লোনের, এগুলো তো আমাকে পে করতেই হবে। ইলেকট্রিসিটি বিল সেটা দিতেই হবে এবং মাসের যে সাংসারিক খরচা সেগুলো পে করতেই হবে। কিন্তু ওই যে বললাম, অন্তত আয়ের 20% আলাদা করে রাখতে হবে। দরকার হলে অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে রাখবো, যেই অ্যাকাউন্টে আমার কাছে কোনো হয়তো ইউপিআই সিস্টেম কিংবা এটিএম কার্ড কিছুই তার জন্য আমি ব্যবহার করতে পারবো না। হয়তো ইমার্জেন্সি হলে তখন কিছু টাকা তার থেকে আমরা অন্য কোনো উপায় তুলে নেব। এইভাবেই আগে মন স্থির করতে হবে যখন একটু অল্প আয় থাকবে। হঠাৎ করে একটা জামা চোখে পড়লো কিংবা হঠাৎ করেই কিছু খাবার ইচ্ছে হলো, ফলে সুইগি বা জোম্যাটোকে অর্ডার দিয়ে দেওয়া হলো। ধরুন 1,000 টাকা বেরিয়ে গেল, এটা কিন্তু আমাদের রোজগার থেকে বেরিয়ে গেল, যেটা কিন্তু খরচা করার তখন দরকার ছিল না। যেহেতু আমরা একটা জমানোর চেষ্টা করছি, যেটা কৃপণতা কিন্তু নয়, এটা হচ্ছে ভবিষ্যতের একটা স্বপ্ন দেখা, ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করব তার জন্য। এই ছোট ছোট যে চিন্তা ভাবনাগুলো, ভুল বলবো না, এটা একটা মনের আবেগ বা অপরে কিছু কিনেছে বা কাউকে দেখাবো বা নিজের একটা ইচ্ছা পূরণ, একটা এখনই মনে হচ্ছে সেটাকে পূরণ করলাম। ফলে ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য যে টাকাটি সঞ্চয় হচ্ছিল তার থেকে কিন্তু কিছুটা কমে গেল এবং ডিসিপ্লিনড হিসাবটা কিন্তু আর হলো না। এবার বলি শপিং মল থেকে বিভিন্ন জিনিস কেনার ব্যাপারটা। আমার মতে যখনই শপিং মলে যাব তখন সাথে করে একটা লিস্ট নিয়ে যেতে হবে যে প্রয়োজনীয় কোন কোন জিনিস আমরা শপিং মল থেকে কিনব। কারণ সেখানে কিন্তু একটা মনের মধ্যে ডিমান্ড তৈরি হয়। যারা শপিং মলে বিভিন্ন জিনিস সাজিয়েছে, অনেক জিনিস পাওয়া যায়, সেগুলো দেখে মনের মধ্যে ডিমান্ড তৈরি হয়, ফলে অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রতি কিন্তু আমাদের একটা আসক্তি বাড়ে। এটাকে কিন্তু প্রথমে দূর করতে হবে, কারণ আমরা কিন্তু মাত্র 20% জমিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে যখন অনলাইনে কোনো জিনিস কেনাকাটা করি তখন কিন্তু বেশ কিছু অফার পাওয়া যায়, যে আর একটু বেশি কিনলে আর একটু পার্সেন্টেজ ছাড় পাওয়া যাবে। সেটা শপিং মলের ক্ষেত্রেও প্রযোজ্য। এর থেকে দূরে থাকতে হবে। অনেক সময় না আবার টাইমার ফিট করা থাকে, যে আর অনলাইনে বিশেষ করে কেনার সময় যে আর 3 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড বাকি রয়েছে, এর মধ্যেই কিনতে হবে, তাহলে অনেক ছাড় পাওয়া যাবে।
এইগুলো থেকে আমাদের মনটাকে একটু দূরে সরিয়ে দিতে হবে। কারণ একটু সময় যদি আমরা অপেক্ষা করি কোনো জিনিস কেনার, তাহলে কিন্তু আমরা দেখব যে তার মধ্যে থেকে যেটা বেশি এসেনশিয়াল সেটা আমাদের চোখের সামনে ভাসবে, এবং সেই দিকে আমরা ওই দ্রব্যটাকে কিনবো বা ওই কমোডিটিকে কিনবো। আমরা কিন্তু তখন এই সব জিনিস যেগুলো আমাদের চোখে পড়ছে, বা তখন যেহেতু আমার কাছে একটা ফান্ড রয়েছে, সেখান থেকে ব্যয় করব না। যারা কোনো দ্রব্য সামগ্রী বিক্রি করছেন, বিশেষত লার্জ স্কেলে, তারা কিন্তু বায়ারের ওপরে, যারা কিনছেন তাদের ওপর কিন্তু একটা ডিমান্ড তৈরি করেন। এবং এক্ষেত্রে ব্যাপারটা এই ধরনের যে এস্কিমোদের দেশে গিয়ে ফ্রিজ বিক্রি করা, সেখানে ঠান্ডার দেশ, সেখানে গিয়ে ফ্রিজ বিক্রি করা, ব্যাপারটা এই ধরনের। ফলে এই যে ডিমান্ড মনের মধ্যে তৈরি হলো, তাতে কিন্তু অনেক অপ্রিয় জিনিস কেনা হতে পারে। এই ক্ষেত্রে যদি একটু ওয়েট করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে জিনিসটা প্রথমে প্রয়োজনীয় মনে হয়েছিল যে এখনই কিনতে হবে, সেটার থেকে কিন্তু বিরত থাকা যায়। ফলে দেখা যাবে যে একটু সময় নিয়ে আমাদের জিনিস কিনতে হবে। তবে যদি কোনো জিনিস এখনই প্রয়োজন হয়, তবে তো সেটা কিনতেই হবে, কারণ সেটা ইমার্জেন্সির মধ্যে পড়ে গেল। এই ক্ষেত্রে মনের আবেগকে কোনো মতেই স্থান দেওয়া যাবে না, কারণ আমার ভবিষ্যতে একটা ফিনান্সিয়াল ফ্রিডম এটা তৈরি করতে হবে জীবনে। তার জন্য জমানোর তো অনেক পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে আমি অন্যান্য ভিডিওতে অনেক আলোচনা করি, প্রায়ই করি। আজকেও আমি দু একটি বিষয় নিয়ে অবশ্যই বলবো। এবার দেখুন, একটা সুন্দর জামা কিনলাম এবং একটা সুন্দর ব্যাগ কিনলাম, এবং তার সাথে কিন্তু মানানসই হতে হবে সুন্দর একটা জুতো, এবং গায়ে সুগন্ধি স্প্রে করতে হবে। এই খরচাগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেটেড হয়ে গেল, এবং এক্ষেত্রে অহেতুক খরচার বোঝাটা বেড়ে গেল। এটাও কিন্তু একটা বাজে খরচা বলেই আমি মনে করি। এক্সপার্টরা বিভিন্ন কোম্পানির দ্রব্য সামগ্রী, কমোডিটি এবং সার্ভিস বিক্রি করতে সাহায্য করে, ডিমান্ড তৈরি করে। তারা, যারা ক্রেতা, তাদের মনের মধ্যে এটা ভাবায় যে আমার অনেক কম আছে, এটা ভাববে ক্রেতা, ফলে আমার আরেকটু কিছু বেশি কিনতে হবে। এই ক্ষেত্রে যদি একটু লাইফস্টাইল এনরিচমেন্ট হয়ে গেল, মানে যখন ইনকাম একটু বাড়তে শুরু করলো, তখন কিন্তু ওই দ্রব্য সামগ্রীর প্রতি, যেটা মানে একদমই ইমার্জেন্সি নয় বা অপ্রয়োজনীয় বলেই মনে হয়, সেটার প্রতি কিন্তু আকর্ষণ বেড়ে যায়। আজকাল অনেকেই তো ওলা বা উবেরের খোঁজ করে, যেখানে দেখা যায় যে তার থেকে অনেক কম খরচে হয়তো অটো, টোটো বা ট্রেন বা বাসে সেই জায়গাটা অতিক্রম করা যায়। এক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের কথা বলা হয়, কিন্তু খরচা যে একটু কমানো যায়, সেটা নিয়ে কিন্তু অনেকেই ভাবেন না। আরও দুটো উদাহরণ দেব আমি। প্রথমটি হচ্ছে যে বন্ধুর দামি মোবাইল ফোন দেখলে মনে হয় যে নিজেরটা কম দামি, হয়তো একটু কম দামি, কিন্তু পুরনো হয়ে গেছে, ফলে অহেতুক পয়সা খরচা করে দামি মোবাইল কেনার প্রতি একটি আগ্রহ জন্মায়, অনেকে কিনেও ফেলেন। আরেকটি উদাহরণ হচ্ছে যে নিজের একটি গাড়ি রয়েছে, কার, কিন্তু প্রতিবেশীর বা বন্ধু বা কলিগের একটু বড় গাড়ি দেখে মনে হয় যে একটা গাড়ি কিনে ফেলি, কিন্তু দেখা গেল তিনি যে গ্যারেজে গাড়িটি রাখেন, সেই গ্যারেজটি তার যে গাড়িটি রয়েছে সেই মেজারমেন্টে, ফলে তাকে আবার একটি বড় গ্যারেজের সন্ধান করতে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইনফ্লেশনটাকে বিট করতে হবে, যে টাকাটা জমানো হচ্ছে ইনফ্লেশনটাকে বিট করতে হবে, এটাও তো মাথায় রাখতে হবে। তাহলে জমানোর জায়গা কোনগুলো? যদি ব্যাংক পোস্ট অফিসে টাকা জমানো হয়, তাহলে গ্যারান্টির ইনকাম আছে, কিন্তু ইনফ্লেশনটাকে বিট করতে পারে না, কারণ ব্যাংক পোস্ট অফিসে এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, 7%, বা যদি সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন হয় ম্যাক্সিমাম 7.5%। এই ক্ষেত্রে জায়গা রয়েছে মিউচুয়াল ফান্ডের, কিন্তু মিউচুয়াল ফান্ডেও কিন্তু দেখা যায় কোনো গ্যারান্টির ইনকাম নেই। এক্ষেত্রে একটি অ্যাভারেজ তার রিটার্ন হয়, গ্যারান্টির ইন্টারেস্টও নেই, এবং এক্ষেত্রে অ্যাভারেজ যেহেতু রিটার্ন আসে, অতএব লাভ যে হবেই তার মানে নেই। গত 1.5 বছর ধরে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্কিমে নেগেটিভ রিটার্ন। তাহলে দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড, এই ধরনের জায়গাগুলোতে টাকা রাখতে হবে যদি টাকা জমাতে হয়। এবং এই ক্ষেত্রে এসআইপি একটা ভালো জায়গা, এক্ষেত্রে সেখানে বিনিয়োগ করা যেতে পারে, কিন্তু যদি বয়স বেশি হয়ে যায় 70+ আমার মতে, তাহলে কিন্তু গ্যারান্টির ইনকামের জায়গাতেই
টাকা রাখা উচিত ব্যাংক বা পোস্ট অফিসে। অতএব আমার আজকের যে বক্তব্য ছিল যে কি করে টাকা জমাতে হবে, খরচা বেশি হয়ে যাচ্ছে ইনকামের থেকে, বা যা ইনকাম হচ্ছে তার থেকে খরচা কাছাকাছি যাচ্ছে, কমানো যাচ্ছে না। তাহলে এইভাবে অপ্রয়োজনীয় কেনার জিনিসটাকে সরিয়ে দিতে হবে। ইমার্জেন্সি যেটা আছে বা কিছু তো জিনিস কেনা যেতেই পারে সময়ের তালে তালে, যখন একটু ইনকাম বা স্যালারি বাড়বে, লাইফস্টাইল এনরিচমেন্ট হবে, তখন কেনা যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে জমানোর ক্ষেত্রগুলো মোটামুটি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে মিউচুয়াল ফান্ডের এসআইপি বা লামসাম, তার সঙ্গে এডিশনাল পারচেস সেটা করা যেতে পারে। আর বয়স একটু বেশি হয়ে গেলে আমার মতে গ্যারান্টিড ইনকামের জন্য ব্যাংক, পোস্ট অফিসে অবশ্যই টাকা রাখা যেতে পারে। আজকে ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।